যাকে আপু বলে ডাকতাম না চাইতো আজ আমি তা সতীন। ভাগ্যের কি নির্মম পরিহাস। আমি নিরুপমা, বাবা মা হারা মেয়ে। আমি এতিমখানায় বড় হয়েছি। জীবনে ভালোবাসা কি জানি না, তবুও সব কিছু স্বাভাবিকই চলছিল। কিন্তু একটা অ্যাক্সিডেন্ট আমার পুরো জীবনটা পাল্টে দিল। দুটো টিউশনই করতাম, আর সেই টিউশন থেকে ফেরার পথে একটা বড় লোকের গাড়ি ধাক্কা দেয়। সাথে সাথে লোকজন জড়ো হয়। তাই পরিস্থিতি সামলাতে হাসপাতালে ভর্তি করে গাড়ির মালিক। তখনই হাসপাতালে ভর্তি বেশ ছিলাম কয়েকদিন। অনেক জায়গায় বেশ ইনজুরি হয়েছিল, সেগুলো নিয়ে আমি তখন বেশ ডিপ্রেশনে। ঠিক তখনই আমার পাশের বেডে থাকা আমার 9 মাসের গর্ভবতী এক আপুর সাথে পরিচয় হয়েছিল। ওনাকে দেখে ওনার জীবনের গল্পটা শুনে আমি বুঝেছিলাম মানুষের জীবন কতটা কঠোর। তবুও ভাগ্যকে মেনে নিয়ে মানুষ হিসেবে হাসি মুখে থাকতে পারে। তো আপুর নাম তনয়া। ওনার মায়ের মুখ থেকে শুনেছি 10 বছর আগে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল তনয়া আপু আর সাফন ভাইয়া। দুইজন দুইজনকে খুব ভালোবাসত। প্রেম করে বিয়ে হলো। দুই পরিবারকে রাজি করিয়ে ধুমধাম করে বিয়ে করেছিলেন দুজনে। তবে বিয়ের 2 বছর খুব ভালোভাবে কাটলো। সমস্যা শুরু হলো বিয়ের 3য় বছরে। তনয়া আপুর কোনোভাবেই বাচ্চা হচ্ছিল না। আত্মীয় স্বজনরা নানা কথা বলা শুরু করলো। এমনিতেই ভালোবাসার বিয়ের জন্য সাফান ভাইয়ার মা বাবা মন থেকে তনয়া আপুকে মেনে নেয়নি। তার ওপর আবার বাচ্চা হচ্ছে না। তারা যেন হাতে মেঘ না চাইতেই জল পেয়ে গেল। সাফান ভাইয়াকে বোঝাতে লাগলো তনয়া আপুকে যেন ছেড়ে দেয়। সাফান ভাইয়া রাজি না হওয়ার এরপর শুরু হলো প্রচণ্ড অশান্তি। এক পর্যায়ে সাফান ভাইয়া তনয়া আপুকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর দুইজনে শুরু করে ছোট্ট একটা সংসার। সংসারে সবকিছু থাকলো, অভাব একটা বাচ্চার। দুইজনের মধ্যে বাচ্চার জন্য হাহাকার, কিন্তু তবুও কেউ কাউকে ছাড়তে রাজি না। এইভাবেই কেটে গেল 7 বছর। এ যাবৎ অনেক চেষ্টা, যে যা বলতো তাই করত। চেষ্টায় কোনো কমতি ছিল না। তনয়া আপুর খুব শখ সে মা হবে। সাফান ভাইয়াকে একটা ছোট্ট বাচ্চা বাবা বলে ডাকবে। বাচ্চাটা ধীরে ধীরে বড় হবে, ওর হাত ধরে হাঁটা শিখবে। তনয়া আপু এইসব ভাবে আর দিন রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে। এর মধ্যেই একদিন আল্লাহর রহমত হলো। তনয়া আপু মাথা ঘুরে পড়ে গেল। সাফান ভাইয়া তনয়া আপুকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল তনয়া আপু প্রেগনেন্ট। দুইজনের খুশি দেখে কে। খুশিতে সাফান ভাইয়া সবাইকে মিষ্টি খাওয়ালো। তনয়া আপু শ্বশুর শাশুড়িও সুখবর পেয়ে ছেলের বউকে দেখতে এলো। সব রাগ অভিমান ভুলে তারপর ছেলে আর বউকে বুঝিয়ে বাড়ি নিয়ে গেল। তনয়া আপু সেবা যত্নের কোনো ত্রুটি রাখলো না। তনয়া আপুর খুশি দেখে কে। কিন্তু অভাগের সুখ বেশি দিন টিকল না। তখন তনয়া আপু 4 মাস চলে। তখন থেকে তনয়া আপুর শরীর খুব খারাপ হতে লাগলো। প্রচণ্ড মাথা ব্যথা হতো, আবার প্রায় জ্ঞান হারিয়ে ফেলত। প্রথমে স্বাভাবিক মনে হলো, বাড়াবাড়ি দেখে ডাক্তার দেখানো হলো। তারপর সব টেস্ট করে জানা গেল তনয়া আপুর ব্রেন টিউমার। প্রেগনেন্সির 4 মাসে ধরা পড়ল আপুর ব্রেন টিউমার। কিন্তু প্রেগনেন্ট অবস্থায় ঠিকমতো ট্রিটমেন্টও করাতে পারছিল না।
এক সময় সাফওয়ান ভাইয়া তনয় আপুকে বলল, পুরো ট্রিটমেন্ট শুরু করতে বাচ্চা ওনার লাগবে না। কিন্তু তনয় আপু সেটা মেনে নেয়নি। ও বলেছে এত চেয়েছে ও বাচ্চাটা পেয়েছে, ওকে কোনোভাবে হারাতে পারবে না। ভাইয়া কোনোভাবেই চিকিৎসার জন্য রাজি করাতে পারেনি। তো এইভাবে অনেক কষ্টে প্রেগনেন্সির সময় যায় আপুর। তারপর ডেটের 15 দিন আগে সিজার করে আপুর ফুটফুটে একটা ছেলে বাচ্চা হয়। কিন্তু সিজারের পর আপুর জ্ঞান আসে না, তাই ডাক্তাররা ডিসিশন নেয় মাথার অপারেশনটাও আজকেই করাবে। তারপর ওই দিনই আপুর 2টো অপারেশন করলো ডাক্তার। অপারেশনের পরও তার কোনো সেন্স ছিল না। সবাই ভাবল সেন্স আসবে হয়তো আস্তে আস্তে, কিন্তু এইভাবে 6 মাস হলো তার কোনো সেন্স নাই। বাচ্চাটা সাফওয়ান ভাইয়া আর তনয় আপুর বাবা মা দেখাশোনা করত। আমি 10 দিন পর হাসপাতাল থেকে চলে আসি, কিন্তু তবুও মন টানতো, তাই তনয় আপুর খোঁজ নিতে প্রায় যেতাম। এরপর তনয় আপু হাসপাতালে ছিল 6 মাস। আসলে ভাবতেই কষ্ট লাগে যে বাচ্চাটার জন্য সে এত কষ্ট সহ্য করলো। সে জানতেই পারল না যে তার একটা ছেলে হয়েছে। কি মিষ্টি দেখতে বাচ্চাটা। তারপর ডাক্তাররা কোনোভাবেই তাকে সুস্থ করতে পারেনি। 6 মাসের শেষে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাইকে ছেড়ে চলে গেল। সন্তানের মুখ দেখার ভাগ্যটাও হয়ে উঠল না। আমার চোখের সামনে তার মৃত্যুটা হলো। কেমন নিশ্চুপে চলে গেল মানুষটা। সেই দিন থেকে আমার চোখের ঘুমটাও যেন উড়ে গেল। বারবার বাচ্চাটার কথা মনে হতো মা ছাড়া বাচ্চাটা কেমন আছে, ভালো আছে তো। অনেকবার বাচ্চাটাকে দেখতে ইচ্ছে করেছে, কিন্তু আমি তো জানতাম না ওদের বাড়ি কোথায়, তাই ইচ্ছে থাকলেও উপায় ছিল না। এইভাবে কেটে যায় 1 মাস। হঠাৎ একদিন আমার মনের ইচ্ছা পূরণ হয়, সাফওয়ান ভাইয়ার সাথে দেখা হয়। বাচ্চার কথা জিজ্ঞেস করতেই বলে ও অসুস্থ, হাসপাতালে ভর্তি। বাচ্চাটার অসুস্থতার কথা শুনে মনটা আনচান করে ওঠে। সাফওয়ান ভাইয়াকে বললাম বাচ্চার কাছে নিয়ে যেতে। উনি নিয়ে গেলেন। গিয়ে দেখি কি অবস্থা হয়েছে বাচ্চাটার। সাফওয়ান ভাই বলল 7 দিন হলো হাসপাতালে ভর্তি। তনয় আপুর মা বাচ্চাটা দেখাশোনা করছে। আমি গিয়ে বাচ্চাটাকে কোলে নিলাম। আন্টিকে বাচ্চার নাম জিজ্ঞেস করলে বলল তনয়। আমি বললাম বাহ, তনয়ের ছেলে তনয়। সেই দিন বিকেলটা আমি আন্টির সাথে থাকলাম। বিকেলে হঠাৎ আন্টির কাছে ফোন আসলো, আঙ্কেল খুব অসুস্থ হয়ে পড়েছে। আন্টি এখন কি করবে ভেবে পাচ্ছিল না। আমি তখন আন্টিকে বললাম আন্টি টেনশন করবেন না, আপনিও অসুস্থ হয়ে পড়বেন, আপনি আঙ্কেলের কাছে যান। আর আপনাদের যদি কোনো সমস্যা না থাকে, যতদিন তনয় সুস্থ না হয় আমি ওর দেখাশোনা করব। আন্টি ভেবে বললেন আচ্ছা, আমি সাফওয়ানকে বলি। সাফওয়ান ভাই আপত্তি করলেন না। আন্টি চলে গেলেন। তখন থেকে হাসপাতালে আমি ওর দেখাশোনা করতে লাগলাম। 7 দিনেই বাচ্চা সুস্থ হয়ে গেল। হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিবে, কিন্তু এতে আমি খুশি হতে পারলাম না। বাচ্চাটার প্রতি এই কয়দিনে বড্ড মায়া পড়ে গেছে। কিন্তু এই মায়ায় কি যায় আসে? সময় মতো যার বাচ্চা তার কাছে চলে গেল। আমিও আমার অনাথ আশ্রমে ফিরে আসলাম। কিন্তু বারবার তনয়ের কথা মনে হতো।
মা ছাড়া পৃথিবী যে কতটা কঠিন তা আমি জানতাম, তাই ওকে ভীষণ মিস করতাম। এইভাবেই কেটে গেল 7 দিন। 7 দিন পর আন্টি আসলেন সাফওয়ান ভাইয়ের মাকে নিয়ে। তারপর আমাকে অবাক করে দিয়ে অনুরোধ করলেন তনয়ের দেখাশোনা করার জন্য। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু পরক্ষণে বুঝলাম তারা আমাকে শুধু তনয়ের দেখাশোনা করার জন্যই নিয়ে যাচ্ছে না, সাথে সাফওয়ান ভাইয়ের বউ হিসেবে নিয়ে যেতে চাচ্ছে। আমি তড়িৎ গতিতে না করে দিলাম। আমি কোনোভাবেই তনয় আপুর জায়গা নিতে পারবো না, কিন্তু তারাও ছাড়ল না। জোরাজোরের এক পর্যায়ে বললাম, সাফওয়ান ভাই রাজি থাকলে আমিও রাজি। আমি ভেবেছিলাম সাফওয়ান ভাই কখনো রাজি হবে না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাফওয়ান ভাই রাজি হয়। তারপর আর কি, আমাদের বিয়ে হয়। তারপর তনয়কে আমি আমার নিজের ছেলের মতো বড় করেছি। ওকে কখনো মায়ের অভাব বুঝতে দেইনি, কিন্তু সাফওয়ান আমাকে তনয়ের মা হিসেবেই সব দায়িত্ব পালন করলো, স্ত্রী হিসেবে মানতে পারেনি। আমিও মেনে নিয়েছিলাম, কারণ আমি তো জানতাম উনি শুধু তনয় আপুকে ভালোবাসে। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন রাতে কাজ শেষে ঘুমাতে যাব, আমার ফুফু শাশুড়ি আমাকে বেশ কড়া কথা শুনাইলেন। বুঝলাম স্বামীর অবহেলা এই কথা শোনানোর কারণ। তবুও নিজের ভাগ্যকে মেনে নিয়ে তনয়কে ঘুম পাড়িয়ে ঘুমাতে যাব, তখন হঠাৎ উনি আমাকে ডাকলেন। আমি গেলাম ওনার ঘরে। ঘরে আগে থেকে আমার শাশুড়ি আর ফুফু শাশুড়ি ছিলেন। ওনাদের সামনেই সাফওয়ান আমার হাত শক্ত করে ধরে তারপর বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি নিরুপমা, আমি ভুল করেছি তোমাকে তোমার অধিকার না দিয়ে। তাই এখন থেকে আমি চাই তুমি তোমার যোগ্য সম্মান পাও। আর মা ফুফু, তোমরা শুনে রাখো, আজকে থেকে এই বাড়িতে ওর যেন কোনো রকম অসম্মান না হয়। আর আজকে থেকে তুমি এই ঘরে থাকবে। নিরুপমা। ওনার কথা শুনে শাশুড়ি মা আর ফুফু শাশুড়ি চলে গেলেন। আমি ঘরের এক কোনায় গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সাফওয়ান আমাকে জড়িয়ে ধরল আর বলল, ভালোবাসি নিরুপমা, তোমাকে আর তনয়কে আমি খুব ভালোবাসি। প্লিজ তোমরা কখনো আমাকে ছেড়ে যেও না। আমিও সাফওয়ানকে বললাম, যাব না। আপনি আগলে রাখলে কোথাও যাব না। সাফওয়ান আরো শক্ত করে ধরে বলে, কোথাও যেতে দেব না। শক্ত করে হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।